বর্তমানে ভারতবর্ষ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানে সগর্বে ঘোষণা করছেন যে আগামী 5 বছরের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে উঠে আসবে। অর্থাৎ বিশ্ব অর্থনীতিতে ভারত এক জ্বলন্ত শক্তি এবং মার্কিন দাদাগিরিতেও ভারতবর্ষকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, আটকানো যাচ্ছে না। ভারতবর্ষের অর্থনৈতিক অগ্রগতি সাম্প্রতিক বছরগুলিতে অত্যন্ত ব্যাপকতা পেয়েছে, যার কারণে সমগ্র বিশ্বেই ভারত আজ চর্চার বিষয় হয়ে উঠেছে। কিভাবে ভারত এত প্রতিবন্ধকতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপাত দৃষ্টিতে ভারতের এই অগ্রগতি অত্যন্ত চমকপ্রদ এবং বিশ্বস্ত বলে মনে হলেও প্রকৃত চিত্র কি? ভারত বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে, কিন্তু সত্যি অর্থে কি ভারতবাসী এই উন্নয়নে শরিক হতে পেরেছে? 140 কোটি ভারতবাসী কি এই উন্নয়নের শরিক? তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হলেও এই ভারতবর্ষ এবং ভারতবাসীর মধ্যে কিন্তু এর প্রভাব পড়েনি। তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে ভারত, কিন্তু তা সত্ত্বেও ভারতের উন্নয়ন, ভারতের অগ্রগতি সম্পূর্ণভাবে অসম বন্টনের উপর নির্ভরশীল। তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে পেরেছে ভারত বটে, তবে কিন্তু ভারতের অর্থনৈতিক বৈষম্য আজ অত্যন্ত ব্যাপক, অত্যন্ত প্রকট। তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হচ্ছে সেটা ভারতবাসীর গর্ব, কিন্তু এটা অত্যন্ত বেদনার এবং পরিহাসের বিষয় যে এদেশে বৃহত্তম অংশ মানুষ আজ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এতে কি লাভ হবে? তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়া সত্ত্বেও এতে 140 কোটি ভারতবাসী কি লাভ হয়েছে? কাগজে কলমে যদি তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়, তাতে ভারতবাসী কি লাভ হবে, যেখানে বৃহত্তম অংশই দারিদ্র সীমার নিচে বসবাস করছে? ভারতীয় পরিসংখ্যান বলছে যে ভারতের বৃহত্তম অংশই আজ দারিদ্রের সঙ্গে লড়াই করছে, এবং এর পেছনে সবচেয়ে মূল কারণ হলো অর্থনৈতিক বৈষম্য, অর্থের অসম বন্টন এবং সরকারি নীতির ব্যর্থতা। স্বাধীনতার 75 বছর পরও কেন্দ্রীয় সরকারকে আজও 80 কোটি লোককে খাদ্য সুরক্ষা আইনে এখনো অন্য সংস্থানের ব্যবস্থা করতে হচ্ছে, খাদ্যের যোগান দিতে হচ্ছে। এই বিষয়টা অত্যন্ত বেদনার যে এখনো ভারতবর্ষে 80 কোটি লোক দারিদ্র সীমার নিচে বসবাস করছে, যার জন্য মোদী সরকার এই বৃহত্তম অংশকে টেনে তোলার জন্য, তাদের জীবন জীবিকা সুরক্ষার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। ডাইরেক্ট ফান্ডিং এর মাধ্যমে দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প ঘোষণা করছেন, বিভিন্ন ধরনের সামাজিক ভাতা ঘোষণা করছেন, কৃষকদের জন্য ভাতা ঘোষণা করছেন। সেই সঙ্গে স্বাস্থ্য বীমা থেকে শুরু করে স্বাস্থ্য সুরক্ষা প্রতিটি ক্ষেত্রেই আজ টেনে তোলার ব্যবস্থা করা হচ্ছে। স্বাধীনতার 75 বছর পরও আজও দেশের খাদ্য সুরক্ষা আইনে খাদ্য সরবরাহ করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। অর্থনৈতিক অসম বন্টন এবং অর্থনৈতিক বৈষম্য অত্যন্ত প্রকট হয়ে উঠেছে। 1% লোকের হাতেই দেশের 40% অর্থ সঞ্চিত রয়েছে এবং 10% মানুষের হাতে রয়েছে দেশের মোট অর্থের প্রায় 65%। দেশের 3 to 5% সম্পদ রয়েছে বৃহত্তম সেই দারিদ্র সীমার নিচের বসবাসকারী লোকেদের হাতে। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে দেশের অর্থ কাদের হাতে। এই কারণে কি জন্য ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে? সেই সমস্ত 1% লোকেদের সম্পদের মাধ্যমেই দেশ আজ উন্নত হচ্ছে। দেশ উন্নত হচ্ছে, কিন্তু দেশের মানুষ আজ কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে জীবনযাপন করছে। অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য আজও দেশে হাহাকার করছে। দেশের প্রকৃত উন্নয়ন যে গতিতে এগুচ্ছে, তাতে 2047 সালের মধ্যে এই 80% মানুষকে কোনোভাবেই দারিদ্র সীমার উপরে টেনে তোলা সম্ভব হবে, এই কথা ভাবাও ভুল। স্বাধীনতা 100 বছর পর এদেশে অর্থনৈতিক বৈষম্য যে আরো কতখানি প্রকট হবে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অর্থনৈতিক জরিপে সে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে দেশের মানুষ, দেশের বৃহত্তম অংশ যখন ট্যাক্স
দেশের বৃহত্তম অংশ সেই দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণ যখন দেশের বৃহত্তম ট্যাক্স প্রদান করছে, তাহলে এই ট্যাক্সের অর্থ কোথায় কিভাবে বন্টন হচ্ছে? কেন আজ দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ সঠিকভাবে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারছে না? এর পেছনে কারা দায়ী? স্বাধীনতা 75 বছর পরও আজ মানুষকে অন্যের জন্য, বাসস্থানের জন্য, স্বাস্থ্যের জন্য সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে। অথচ এই 1% হাতে দেশের বৃহত্তম অংশ আজ সঞ্চিত হয়ে আছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এখানে কি রাষ্ট্রের নীতি দায়ী নয়? যেখানে দেশের বৃহত্তম অংশ আজ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। তাই স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে যে প্রশ্নটা আজ বারবার ভেসে আসছে, যে ভারতবর্ষ কবে প্রকৃত স্বাধীন হবে, এদেশের মানুষ কবে দারিদ্র সীমার উপরে উঠবে, এই প্রশ্ন আজ স্বাভাবিকভাবেই। এই প্রশ্নের উত্তর কি দেশের সংবিধান দেবে? কেন দেশে 80 কোটি মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করছে? আপনি কি ভাবছেন? এই প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে আজকের এই প্রতিবেদনটুকু দেখার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি।